যারা মাটির যারা সুন্দর এই বনের যারা তোমার আমার আপন যারা তাদের কথায় মুক্তধারা 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 89.6 FM সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিন বরণ করি মনে। কীর্তি তোমায় করেছে মহান, তুমি আছো বিশ্ববাসীর প্রাণে। প্রতি বছর তোমার জন্মদিন 25শে বৈশাখ আসে ঘুরে ঘুরে। পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনার হৃদয় মন্দিরে। বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শুনিপুন তোমার বিচরণ। জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমার স্মরণ। নমস্কার, আমি আপনার সঙ্গে শ্রেয়া। আপনি শুনছেন মুক্তধারা 89.6 FM সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। একটি মানুষ যিনি আমাদের পথ চলা শিখিয়েছেন, একটি মানুষ যিনি আমাদের বাঙালি হিসেবে গর্ব অনুভব করতে শিখিয়েছেন, যার হাত ধরে এই বাঙালি জাতির পথ চলা, যার গান শুনে বড় হওয়া, যার কবিতা আধো আধো স্বরে উচ্চারণ করে বাংলা ভাষার প্রতি প্রেমে পড়া, তার আজ জন্মদিন। আমাদের সবার শ্রদ্ধেয়, সবার ভালোবাসার কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। আজ 25শে বৈশাখ। আপামর বাঙালির কাছে অত্যন্ত গর্বের এই দিন। ঠিক এই দিনে বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে জানাই শতকোটি প্রণাম। 1861 সালের 7ই মে, অর্থাৎ বাংলা ক্যালেন্ডার হিসেবে 1268 সালের 25শে বৈশাখ, তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ছিলেন তার পিতা ও মাতার চতুর্থ সন্তান। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমেল যাবে, প্রকাশ পেয়াসে ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল। সুর খুঁজে পাবে কবে প্রথম যুগের উদয় দিগঙ্গনে। এসো এসো সে নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। এসো এসো সে নব সৃষ্টির কবি, নব জাগরণ যুগ প্রভাতের রবি। গান এনেছিলে নব ছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে। আলো আধারের আনন্দ বিপ্লবে
প্রথম যুগের উদয় দিগঙ্গনে। সে গান আজিও নানা রাগ রাগিনীতে, শুনাও তাহার আগমনী সঙ্গীতে, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার বিলাব সীমানাটিতে, যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার বিলাব সীমানাটিতে। বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, অবাক আলোর লিপি যে বহিয়া আনে, নিভৃত প্রহারে কবির চকিত প্রাণে, অবাক আলোর লিপি যে বহিয়া আনে, নিভৃত প্রহারে কবির চকিত প্রাণে। নব পরিচয় বিরহ ব্যথা যে হানে, নব পরিচয় বিরহ ব্যথা যে হানে, বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিম উৎসবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে যাবে, প্রকাশ পিয়াসে ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে। শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শম্পা গাঙ্গুলির কণ্ঠে। ইনি হলেন বজবজ ম্যানুয়াল হাই স্কুলের প্রধান শিক্ষিকা, থাকেন বজবজ নন্দনপুরে। দিদিভাইকে আমাদের মুক্তধারা 89.6 FM-এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। একাধারে প্রতিভাবান কবি, উপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। তবে একটি খুব মজার বিষয় হলো, তিনি এত বড় কবি কিন্তু কোনোদিন স্কুলেই যাননি। ওনার প্রাথমিক শিক্ষা ঘরেই হয়েছিল, প্রাইভেট শিক্ষক দ্বারা। তবে 1878 সালে তিনি আইন অধ্যয়নের জন্য ইংল্যান্ডে যান, কিন্তু পড়াশোনা শেষ না করেই ফিরে আসেন। তারপর তিনি যে বিষয়ে সবথেকে বেশি আগ্রহী ছিলেন, কবিতা গল্প লিখতে, সেই দিকে নিজেকে মনোনিবেশ করেন। 1896 সালে 8ই আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুর বিরাট জমিদারের ভার দেন রবীন্দ্রনাথকে। জমিদারি সূত্রে তাকে যেতে হয়
বাংলাদেশ, শিলাইদহ সহ বিভিন্ন জায়গায়। এবার শুনবেন সুন্দর একটি গান। ফিরে এসে শোনাবো আরও কিছু কথা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে অবসর পাইনে আমি হয়। প্রভাতে পথিক ডেকে অবসর পাইনে আমি হয়। বাহিরের খেলায় ডাকে সে, যাব কি করে, খেলা ঘর বাঁধতে লেগেছি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি। জামার সবার হেলা ফেলা যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার জম, তারি এই খেলার সিংহাসন। যে আমার নতুন খেলার জম, তারি এই খেলার সিংহাসন। ভাঙারি জোড়া দেবে সে, কিসের মন্তরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। কি রে কাই যাওডু? কেরালা যাইডি রে। কার সঙ্গে যাওডু? আমার বন্ধুর কাকা শ্বশুরার সাথে। তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিচ্ছি তো? না রে, ভালো করে খোঁজ খবর তো লইনি। কোথাও কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ, আপনারা কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কাজে যাবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। মা গো, আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে।
হায় হায়, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইতি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। সুন্দরবনের মন, সুন্দরবনের প্রেম, মুক্তধারা রেডিও এফএম। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। তরুণদীপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি ভার গ্রহণ করার পর প্রজা ও জমিদারের মিলন মেলা পুণ্য উৎসবে যোগদান করেছিলেন। তিনি দেখলেন হিন্দুরা বসেছে চাদরে ঢাকা শতরঞ্জির ওপর, ব্রাহ্মণের স্থান ভিন্ন ও মর্যাদা মতো, আর অন্যদিকে দরিদ্র মুসলমান প্রজাগণ চাদর ও শতরঞ্জি ছাড়া। রবীন্দ্রনাথ ঠাকুর এই চিরাচরিত নিয়ম পাল্টে দিয়ে সবাইকে এক সমতল আসনে বসার ব্যবস্থা করলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এটা রাজদরবার নয়, এটি মিলন স্থান। প্রাচীন প্রথা বুঝি না, সবার এক আসন করতে হবে। জমিদার হিসেবে এই আমার প্রথম হুকুম। এই মিলন উৎসবে পরস্পরের ভেদাভেদ সৃষ্টি করে মধুর সম্পর্ক নষ্ট করে দেওয়া চলবে না। প্রিয় প্রজারা, তোমরা সবাই পৃথক পৃথক আসন ব্যবস্থা সরিয়ে দিয়ে একসঙ্গে বসো। আমিও বসবো তোমাদের সঙ্গে, আমি তোমাদেরই লোক। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অসাম্প্রদায়িক চেতনার কারণে ভিন্ন সম্প্রদায়ের মানুষকে একই আসনে বসাতে পেরেছিলেন। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। আন তবে বীণা, আন তবে বীণা, সপ্তম সুরে বাদ তবে তাল। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি, দিবানিশি মন প্রাণ। আন তবে বীণা, আন তবে বীণা, সপ্তম সুরে বাদ তবে তাল। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যোচনা, সমীরণ বহে যারে, ফুলে ফুলে ঢলি ঢলি, উলসিত উলসিত টোটিনি, উলসিত টোটিনি, উথলিত গীত রবে, খুলে দেরে মন প্রাণ। আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। শুনলেন জনসংস্কৃতির শিশুশিল্পী প্রত্যুষা মণ্ডলের কণ্ঠে গান। গ্রাম ও গ্রামীণ জীবন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের জানার আগ্রহ ছিল।
তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বক্তৃতায় তিনি বলেছেন, যতদিন পল্লীগ্রামে ছিলাম ততদিন তাকে তন্ন তন্ন করে জানবার চেষ্টা আমার মনে ছিল। কাজের উপলক্ষে এক গ্রাম থেকে আরেক দূর গ্রামে যেতে হয়েছে। প্রকৃত গ্রাম বাংলায় বিচিত্র দৃষ্ট, বিচিত্র জীবনযাত্রা, ক্রমে পল্লী জীবনের দুঃখ দৈন্য আমার কাছে সুস্পষ্ট হয়ে উঠল। তার জন্য কিছু করব এই আশঙ্কায় মন ছটপট করছিল। তখন আমি যে জমিদারি ব্যবসা করি এটা নিতান্তই লজ্জার বিষয় মনে হচ্ছিল। তারপর থেকে চেষ্টা করলাম কি করলে এদের মনের উদ্বোধন হয়, আপনার দায়িত্ব এরা আপনই নিতে পারে। তখন থেকে মনে হয়েছে যে পল্লীর কাজ করতে হবে। আমি আমার ছেলে আর সন্তোষকে পাঠালাম কৃষিবিদ্যা শিখতে। এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম পল্লী সমাজের কৃষিজীবী মানুষদের জন্য ভাবনা চিন্তা। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুনলেন জনসংস্কৃতির শিশুশিল্পী স্নেহা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে।
আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে। হায় হায়, কে কোনটি আছো, আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করবো গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইতি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথায় মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসেবে আমরা বেশি করে জানি, কিন্তু কবিতা লেখার পাশাপাশি তিনি এমন কোনো বিষয় নেই যেসব নিয়ে তিনি লেখেননি কিংবা চর্চা করেননি। সবচেয়ে অবাক লাগে, তিনি অর্থনীতি এবং সমাজনীতি নিয়ে এত কথা লিখেছেন যেগুলোর প্রাসঙ্গিকতা আজও সমানভাবে আমরা দেখতে পাই। বিশেষ করে তার কৃষি ভাবনা আসলে আমাদের অবাক করে। কৃষকদের তিনি কিভাবে দেখতেন তার প্রমাণ আমরা বিভিন্ন লেখাতে দেখতে পাই। তিনি বলতেন, পৃথিবীর যে আধুনিকতার আলো, সেই আলো আমাদের পল্লী সমাজে ফেলতে হবে। এবং তিনি মনে করতেন, দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয় এবং দেশকে নিজের শক্তিতে জয় করতে হয়। পল্লীর মানুষের প্রতি তার যে ভালোবাসা, তাদের প্রতি যে দরদ, বিশেষ করে ফুটে উঠেছে কৃষক শ্রেণীর প্রতি। কিন্তু গ্রামে গিয়ে গ্রামকে পর করেননি, গ্রামকে তিনি আপন করে নিয়েছিলেন। গ্রামের মানুষকে খুব কাছে নেবার চেষ্টা করেছিলেন। তাই তো তিনি তার সোনার তরী কবিতার মধ্যে লিখেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ফুটে উঠেছে পল্লী গ্রামের বৈচিত্র্য।
রজনী দীর্ঘ বরষণ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। এতক্ষণ শুনলেন শিল্পী দেবস্মিতা ভট্টাচার্যের কণ্ঠে গান। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। 2023-এর নূতন বছরের শপথ। 2023-এর হল অফ ফেম, মুক্তধারা 89.6 FM। নতুন বছরে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সুন্দরবনবাসী সবাইকে। চলুন সবাই মিলে অঙ্গীকার করি নতুন এক পৃথিবী গড়ি, প্লাস্টিক মুক্ত প্রকৃতিকে নতুন করে গড়ে তুলি। প্লাস্টিক আমাদের জীবনে কি কি ক্ষতি করে আজ নতুন বছরে স্মরণ করে দেবার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ প্লাস্টিকের ক্ষতিকর ভূমিকা সম্পর্কে জনসাধারণ যথেষ্ট ওয়াকিবহাল। জনসাধারণের বর্তমানে প্রয়োজন প্লাস্টিক মুক্ত করার জন্য পরস্পরকে সহযোগিতা করার। জেগে ঘুমোলে তাকে যেমন ওঠানো মুশকিল, তেমনি সমস্যাকে নিয়ে যে জনসাধারণ বাঁচতে ইচ্ছুক সেই সব জনসাধারণকে সমস্যা মুক্তহীন জীবন দেওয়ার ক্ষমতা মনে হয় স্বয়ং ভগবানেরও হাতে নেই। তাই সমস্যা নিয়ে বেঁচে না থেকে চলুন সমস্যা প্রতিকারের কাজে হাত লাগাই। প্লাস্টিক ব্যবহার আমরা যতদিন না কমাতে পারবো ততদিন আমাদের পক্ষে সমস্যার মূলে কুঠারাঘাত করা সম্ভব হবে না। আমাদের না বলা শিখতে হবে। প্রথমে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে আমরা সকলে যদি প্লাস্টিক ব্যবহার করতে অস্বীকার করি তবেই প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়া সম্ভব। শুধু ছোট্ট একটি কথা নায়ের মধ্যে লুকিয়ে আছে প্লাস্টিক মুক্ত পৃথিবী। চলুন আজ 2023-এর সুন্দরবনবাসী সকলে মিলে অঙ্গীকার করি প্লাস্টিক আমরা ব্যবহার করব না এবং প্লাস্টিক প্যাকেট আমরা কখনো একে অপরের কাছে চাইব না। সুস্থ রাখুন প্রকৃতিকে। অতিরিক্ত প্লাস্টিক বর্জ্যের ভারে প্রকৃতি আজ মৃতপ্রায়। তাই সময় থাকতে জেগে না উঠলে বোধ করি প্রতিটি নাগরিকের প্রকৃতি মায়ের ওপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে অসমর্থই রয়ে যাবেন। তাই প্রকৃতির কোলে বড় হওয়া নাগরিক এবার সময় এসেছে প্রকৃতিকে যত্ন নেবার, প্রকৃতির দায়িত্ব মাথায় নেবার, এক কথায় প্রকৃতিকে প্লাস্টিক মুক্ত করার। 89.6 FM মুক্তধারা প্লাস্টিক মুক্ত করে সুন্দর করে তুলবে এই ধরা।
মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আমার যৌবনের আরম্ভকাল থেকে বাংলাদেশের পল্লীগ্রামের সঙ্গে আমার নিকট পরিচয় হয়েছে। তখন চাষিদের সঙ্গে ছিল আমার প্রত্যহ দেখাশোনা। ওদের সব নালিশ উঠেছে আমার কানে। আমি জানি ওদের মতো নিঃসহায় জীবন অল্পই আছে। ওরা সমাজের যে তলায়, যেখানে জ্ঞানের আলো অল্পই পৌঁছায়, প্রাণের হাওয়া বয় না, কালেই হয়। যখন এ কথা কাউকে বলে বোঝাতে পারলুম না, আমাদের সাহিত্য শাসনের ক্ষেত্র হচ্ছে কৃষিপল্লীতে। তার চর্চা আজ থেকেই শুরু করা চাই। তখন কিছুক্ষণের জন্য কলম কানে গুজে আমাকে বলতে হলো, আচ্ছা, আমি কাজে লাগব। স্বপ্ন ছায়া ও কি ছলনা ও কি এলো শুনলেন শিল্পী পারমিতা মুখার্জির কণ্ঠে গান। রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী উন্নয়ন ও পুনর্গঠনের কাজে হাত দিয়েছিলেন। পরবর্তীকালের বিভিন্ন অনুষ্ঠানে স্মৃতিচারণে বারবার উঠে এসেছে
পদ্মা নদীর কথা, গ্রাম বাংলার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা, এসেছে তাদের জন্য কাজকর্মের কথা। তখন তিনি নিজেকে পরিচয় দিয়েছেন কবি রূপে নয়, কর্মী রূপে। তিনি বলেছেন, আমার জীবনের অনেক বছর নগরের বাইরে পল্লী গ্রামের সুখ দুঃখের ভেতর দিয়ে কেটেছে। তখনই আমি দেশের সত্যিকারের রূপ দেখতে ও অনুভব করতে পেরেছি। পরাধীন ভারতবর্ষের তার সেই বিখ্যাত গান, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই গান সেই সময় বিপ্লবী ও সারা দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। 1905 সালের বঙ্গভঙ্গ প্রতিবাদের যে রাজনৈতিক আন্দোলন দানা বেঁধেছিল, তার পুরোভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি লাভ করেন, কিন্তু 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য এই উপাধি ত্যাগ করেছিলেন। তার জাতীয়তাবাদ ও দেশপ্রেম তাকে করেছে মহান ও মহৎ। শুনলেন শিশুশিল্পী স্নেহা মণ্ডলের কণ্ঠে গান। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার প্রতি বিশেষ লক্ষ্য দিয়েছিলেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচার্য আশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিতি পায়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর 1918 সালে 23শে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত স্থাপন করেন। এরপর 1921 সালের 23শে ডিসেম্বর
রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেখানে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অধিকাংশ সময় শান্তিনিকেতন আশ্রমে অতিবাহিত করেছিলেন। তার সাহিত্য ও সৃষ্টিকর্মে এই আশ্রম ও আশ্রম সংলগ্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি সমুজ্জ্বল। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে, তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে ফিরে যারে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ওরা আমায় কেন ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই, জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই। শুনলেন শিল্পী পারমিতা মুখার্জির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। কি রে কাই যাওডু? কেরালা যাইডি রে। কার সঙ্গে যাওডু? আমার বন্ধুর কাকা শ্বশুরার সাথে। তার সম্পর্কে ভালো করে খোঁজ খবর লিখছো তো? না রে, ভালো করে খোঁজ খবর তো লইনি। কোথাও কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ, আপনারা কাজে যাওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তবে কাজে যাবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে। জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথায় মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা পেয়েছি অশোক কুমার পাত্র মহাশয়কে। ইনি পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ মহেন্দ্রপুর SB হাই স্কুলের শিক্ষক ছিলেন। বহু ছাত্রছাত্রী পড়িয়ে
তাদের ভবিষ্যৎও গড়ে দিয়েছেন। তার আরেকটি বড় পরিচয় হলো তিনি এই ব্লকের সাহিত্য চর্চা লিটল ম্যাগাজিন আন্দোলনকে গড়ে তোলার একটা অগ্রণী ভূমিকা আছে। পাথর প্রতিমার ইতিহাস রচনা করে বহু গুণী মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন শুনে নেব মাননীয় অশোক কুমার পাত্র মহাশয়ের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা। এ মহাবিশ্বে সৌরলোকের অধীশ্বর রবি, তারই কিরণে বিশ্ব আলোকিত। ঠিক তেমনি বাংলা সাহিত্যের নন্দনকাননে যে রবি তার অফুরন্ত আলোকছটায় চতুর্দিক উজ্জ্বল করে রেখেছেন, তিনিই রবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার আলোকছটায় বাংলার নান্দনিক জগৎ উদ্ভাসিত। অনুজ কবিকুল তাকে তাই গুরু বলে সম্বোধন করেন। সাহিত্যের প্রায় সব পথেই তিনি প্রদক্ষিণ করে বরেণ্য, ধন্য, প্রণম্য হয়েছেন। আজ থেকে 162 বছর পূর্বে 1861 সালের 9ই মে বাংলা 1268 সালের 25শে বৈশাখ রাত্রি 2:30টার পরে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে যে শিশু প্রথম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হন, তিনি তার পিতামাতার চতুর্দশ সন্তান হলেও তৎকালীন প্রখ্যাত জমিদার পরিবারে জমিদার পুত্রের মতোই আদব কায়দা, চাকর বাকরদের তত্ত্বাবধানে মানুষ হয়েছিলেন। ছোটবেলায় শিশু রবির দেখাশোনার ভার ছিল খুলনা থেকে আসা শ্যাম চাকরের উপর। শ্যামবর্ণের দোহারা ছোকরা শ্যাম নিজের দায়িত্বকে লঘু করার জন্যে শিশু রবিকে একটি স্থানে বসিয়ে দিয়ে তার চারপাশে গণ্ডি কেটে দিত। আঙুল তুলে শাসিয়ে বলতো, এই গণ্ডির বাইরে গেছো তো তোমার ভয়ঙ্কর বিপদ হবে। অবশ্য পূর্বেই রবিকে রামায়ণের সীতার গণ্ডি থেকে বাইরে আসার বিপদ সম্পর্কে ওয়াকিবহাল করিয়ে দিয়েছিল শ্যাম। তাই শিশুর স্বাভাবিক ভয়ে বেরোতে না পারলেও রবির ক্ষতি হতো না। কারণ দোতলায় যেখানে রবিকে ঘরে আটকে রাখা হতো, সেই ঘরের জানালার নিচেই একটি শানের ঘাট বাঁধানো বড় পুকুর ছিল। তার পূর্ব পাড়ে প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বটগাছ ছিল, আর দক্ষিণ পাড়ে নারকেল গাছের সারি। গণ্ডিবদ্ধ শিশু রবি ঘরের মধ্যে বসে সেই পুকুরের দৃশ্যাবলীকে একটা ছবির বইয়ের মতো দেখে দেখে কাটিয়ে দিত। কত লোকে সেই পুকুরে স্নান করতে আসতো, তাদের প্রত্যেকের স্নান করার ধরনটা বালক রবির একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল। দুপুরে যখন প্রায় 1টা বেজে যেত, তখন ধীরে ধীরে ঘাটটা জনশূন্য হয়ে যেত। তখন বালকের নজর পড়ত পুকুরের হাঁসগুলোর উপর। তারা কেমন করে গুগলি তুলে খায়, কেমন করে ঠোঁট দিয়ে পিঠের পালক পরিষ্কার করে। এসব ঘটনাকে শৈশবেই রবীন্দ্রনাথ পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করতে শিখেছিলেন। তারপর তার দৃষ্টিতে আসত পুকুরের পূর্ব পাড়ে বটগাছের তলাটা। বিস্তর ঝুড়ি নামিয়ে বটগাছটি নিজেকে এক রহস্যময় জটাজুটোধারী তপস্বীর আকার ধারণ করেছিল বালক রবির কাছে। এই রকম রহস্যময় প্রকৃতির দুর্বোধ্য পরিবেশকে কল্পনার আলোকে আলোকিত করবার প্রবণতা সেই শৈশবেই রবীন্দ্রনাথের মনে বাসা বেঁধেছিল। বিশ্ব প্রকৃতিকে কবি বিমুগ্ধ চিত্তে চেয়ে চেয়ে দেখতেন। প্রকৃতি যেন হঠাৎ তার কাছে এসে হাত মুঠো করে বলতো, কি আছে বলো তো। কত অসম্ভব কল্পনায় শিশু রবির মন আপ্লুত হয়ে উঠত। এইভাবে শৈশব থেকেই রবীন্দ্রনাথ কল্পনাপ্রবণ হয়ে ওঠার একটা সুযোগ লাভ করেছিলেন। কবির বয়স যখন 7-8 বছর, সেই সময়ই তার এক ভাগ্নে জ্যোতিপ্রকাশ, তার চেয়ে একটু বয়সে বড়, সেই তার ছোট্ট মামাকে কবিতা লেখার হাতে খড়ি করিয়েছিল। সে এক দুপুরবেলায় বালক রবিকে নিজের ঘরে ডেকে নিয়ে 14 অক্ষরের পয়ার কবিতা লেখার রীতিপদ্ধতি শিখিয়ে দিল। কবিতা লেখার ভয় যখন এভাবে কেটে গেল, তখন অতি উৎসাহে বালক রবির কবিতা লেখার দৌড় শুরু হয়ে গেল। জমিদারি সেরেস্তার এক কর্মচারীর সৌজন্যে একটা নীল কাগজের খাতা কবির হাতে আসায় শুরু হয়ে গেল কবিতা লেখার হুল্লোড়। শ্রোতাও পাওয়া গেল। টুসটুসে পাকা আমের মতো রসালো এক টাক মাথা বৃদ্ধ, যিনি বালক কবির কবিতা শোনার পরই হাততালি দিয়ে নানা প্রশংসায় কবিকে ভরিয়ে দিতেন। এইভাবে কবিতা লেখার পাঠ শুরু হলেও কবির মনে
ভীষণভাবে দাগ কেটে গিয়েছিল বিদ্যারম্ভের সময়ে বিদ্যাসাগরের বর্ণপরিচয়ের একটু অভ্যন্তরে প্রবেশ করার পরে জল পড়ে পাতা নড়ে এই পাঠটি। এই যে জল পড়ে পাতা নড়ে, তো অন্তমিলের এই ছড়া শিশু কবির মনে ভীষণভাবে দোলা দিয়েছিল। পরবর্তীকালে তিনি স্বীকার করেছিলেন, আমার জীবনে এটি আদি কবির প্রথম কবিতা। তিনি তখনই বুঝতে পেরেছিলেন কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। বালক বয়সের সেই আবেগ ধীরে ধীরে সরতে লাগলো যখন তার হৃদয় মধ্যে নির্ঝরের স্বপ্নভঙ্গ হলো। একদিন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে চৌরঙ্গী জাদুঘরের কাছে সদর স্ট্রিটে থাকাকালীন সকালবেলা কিশোর কবি রবীন্দ্রনাথ ত্রিস্কুলের বাগানের গাছের ফাঁক দিয়ে উদীয়মান সূর্যের ভাঙা ভাঙা আলো তার চোখে মুখে এসে পড়তে দেখলেন। তখন হঠাৎই কবির মন থেকে একটা পর্দা সরে গেল। তিনি দেখতে পেলেন এক অপরূপ মহিমায় এ বিশ্ব সংসার সমাচ্ছন্ন, চারদিকে আনন্দ বিরাজ করছে। কবির অন্তরে যে একটি বিষাদময় আস্তরণ ছিল তা যেন বিদূরিত হয়ে গেল। প্রভাতের এই আলোকের বিচ্ছুরণ তার সমস্ত হৃদয়কে ভরিয়ে দিল। সেই দিনই তিনি লিখলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। প্রাণের এই জাগরণের পর কবি আর বসে থাকতে পারেননি। তার প্রাণের আবেগ আর বাধা মানেনি। পরপর মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, কল্পনা, কাহিনী এসব কাব্যগ্রন্থ নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে বিদ্বজ্জন সমাজে প্রশংসিত হতে লাগল। এরপর একটি নতুন অধ্যায় কবি রবীন্দ্রনাথের সাহিত্যে সংযোজিত হল। জীবনের এই পর্বে কবি অনেক প্রিয়জনকে হারাচ্ছেন। ধীরে ধীরে সর্বনিয়ন্তার অমোঘ নিধান তার অন্তরে সুপ্রথিত হচ্ছে। কবি নিজের জীবন দেবতার সন্ধান পাচ্ছেন। এই জীবন দেবতার প্রতি তার আত্মনিবেদন গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি প্রভৃতি কাব্যগ্রন্থের গানে গানে ফুটে উঠেছে। শুধু এ দেশ নয়, বহির্বিশ্বেও এই নিবেদন স্বীকৃত হলো। এলো বিশ্বসেরা নোবেল পুরস্কার। বাংলার কবি হয়ে উঠলেন বিশ্বকবি। শুধু যে বিশ্বকবি হয়েই তার খ্যাতি সীমাবদ্ধ রইল তা তো নয়। এত বড় জমিদার হয়েও মানুষের মানবিক দিকটা তিনি সক্রিয়ভাবেই স্বীকার করেছেন। তার 2 বিঘা জমি কবিতার উপেন তো বঞ্চিত নিপীড়িত মানুষের প্রতীক। জমিদারির নৃশংসতাকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। পুরাতন ভৃত্য কবিতায় ভৃত্যদের অন্তরের করুণ আরতি ফুটে উঠেছে, তা যে কোনো সহৃদয় পাঠকের অন্তর ছুঁয়ে যাবে। এইভাবে বহু কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস রবীন্দ্রনাথকে সাহিত্যের আকাশে অত্যুজ্জ্বল রবির আসনে আসীন করেছে। তার বিখ্যাত সব ছোট গল্প কাবুলিওয়ালা, ক্ষুধিত পাষাণ, পোস্টমাস্টার, ছুটি, দিদি, ঠাকুরদা প্রভৃতি কালোত্তীর্ণ হয়ে সর্বকালের সুধী পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। পদ্মা তীরে জমিদারি কাজকর্ম দেখাশোনা করবার অবকাশে বাংলার গ্রাম্য জীবনের বাস্তব সুখ দুঃখের স্বরূপ চিত্র করেছেন তার বিখ্যাত সব ছোট গল্পে। এই গল্পগুলো 3 খণ্ডে প্রকাশিত গল্পগুচ্ছে প্রকাশিত হয়েছে। এই সব গল্প তাই বলে শুধু বাঙালি জীবনের স্থানকাল ঘেরা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। বাঙালি জীবনের আধারে এসব গল্প চিরকালীন এক মনুষ্য হৃদয়ের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। পৃথিবীতে বোধহয় এমন একজনও কবি নেই যার গান নিয়ে 2টি ভিন্ন দেশের জাতীয় সঙ্গীত হয়েছে। জনগণ মনয়ধিনায়ক জয় হে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, আর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রসৃষ্ট এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সঙ্গীতে রবীন্দ্রনাথ অদ্বিতীয়। তার সৃষ্ট গানগুলি শতবর্ষ পেরিয়ে গেলেও এখনও বোদ্ধা মানুষের হৃদয় স্পর্শ করে। তাই উৎসবে, অনুষ্ঠানে এখনও রবীন্দ্রসঙ্গীত অনন্য হয়ে রেকর্ডে বাজছে। রবীন্দ্রনাথ তাই মধ্যগগনের দীপ্ত রবি, তার অস্ত নেই। সুবিশাল রবীন্দ্র সাহিত্যেরও জনপ্রিয়তার শেষ হবে না বোধ করি। গীতাঞ্জলি পর্বেই
কবি রবীন্দ্রনাথ তার বিশেষ অধ্যাত্ম চেতনার জন্য সার্বজনীন গৌরব লাভ করেছিলেন, সুধী সমাজে অভিনন্দিত হয়েছিলেন। তিনি যখন বলেন, এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, তখনই তাকে তো প্রণাম করবার ইচ্ছা জাগবেই। আত্মনিবেদন করবার এই ভাষা বোধহয় রবীন্দ্রনাথই বলতে পারেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। কিংবা একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে। তার এই যে প্রভু, তিনি তো আনন্দ লোক বিহারী, তিনি তাকে এভাবেই দেখতে চাইছেন। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। এবার এই সত্য সুন্দরের অধিষ্ঠান হয় কবির অন্তর মন্দিরে। তিনি গেয়ে ওঠেন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি যেদিক পানে। কবি সর্বত্রই এই নয়নাভিরামকে প্রত্যক্ষ করতে পারছেন। তাই অসীম এই বিশ্বলোকে তার যেন কোনো বিরহ, কোনো অপ্রাপ্তি আর নেই। সব পেয়েছির দেশে তিনি গেয়ে ওঠেন, তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। কবি দীর্ঘদিনের বিচ্ছেদ কিংবা মৃত্যু যন্ত্রণা থেকে এই যে মুক্তির স্বাদ উপলব্ধি করতে পারলেন, তা সেই পরমেশ্বর জীবন দেবতার স্বরূপ উপলব্ধির পরেই। তার তাই করুণ আরতি, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও দোলাও। কবির জীবন দেবতার কাছে একটি মাত্র আরতি, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে, তোমার সুরটি আমার মুখের পরে বুকের পরে। মাননীয় অশোক কুমার পাত্র মহাশয়কে মুক্তধারা 89.6 FM এর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি এবং এশিয়ান হিসেবে সাহিত্য নোবেলের পুরস্কার অর্জন করেন। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালির মন মানসিকতা গঠনের চেতনার উন্মোচনের অন্যতম প্রধান অবলম্বন। বাঙালির হাজার বছরের ঐতিহ্যললিত দর্শন ও সাহিত্য তার রচনার মধ্য দিয়ে বিশ্ব সাহিত্য সভায় পরিচিতি পায়। রবি ঠাকুর ছিলেন একজন বিশ্ববরেণ্য বাঙালি ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
আপনি শুনছেন মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ব্যবসা প্রতিষ্ঠানে কার্তিক টেগোর কোম্পানি অনুকরণে কুষ্টিয়া ব্যবসা প্রতিষ্ঠান করলেন। নাম দিলেন টেগোর অ্যান্ড কোম্পানি। দুই ভ্রাতার দুই পুত্র সরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথ হলেন ব্যবসার অংশীদার। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদাহে দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন। নাম দিয়েছিলেন মহর্ষি দাতব্য চিকিৎসালয়, যেখানে ঔষধ বিনামূল্যে সরবরাহ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ডাক্তার রবীন্দ্রনাথ হিসেবে পরিচিত হলেন। এই দাতব্য চিকিৎসালয়ে এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা হতো। যেন পেরিয়ে অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলি মোপারে মনে হলো। শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী
পারমিতা মুখার্জির কণ্ঠে। সকল সুন্দরবনবাসীর জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা নিজেদের বাড়ির আশেপাশে ও নদীর ধারে বৃক্ষরোপণ করুন। আপনারা অকারণে গাছ কাটবেন না। কেউ যদি সরকারি বৃক্ষ অকারণে কাটছে দেখেন, সঙ্গে সঙ্গে তা প্রতিরোধ করুন এবং প্রশাসনকে জানান। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো বৃক্ষগুলি আপনারা সংরক্ষণ করুন। আপনিই পারেন আপনার চারপাশের পরিবেশকে রক্ষা করতে। মা গো, আমি সেখানটায় খেলতে গিয়ে আমাকে সাপে কামড়াইছে। হায় হায়, কে কোনটি আছো? আইসো গো, আমার মেয়েছিটাকে সাপ কামড়াইছে। আমি এখন কি করব গো? আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি চলো, রাম সিং ওঝার কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি চলো। আরে কমল কাকা, কি হয়েছে? তোমার নাতনিকে কোথায় নিয়ে যাচ্ছ? নাতনিকে সাপে কামড়িছে গো, রাম সিং ওঝার কাছে লিয়া যাইতি। আরে কাকা, এখন কি আর কেউ ওঝার কাছে নিয়ে যায়? হাসপাতালে নিয়ে চলো, আমি সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, সাপে কামড়ালে আর নয় ওঝার কাছে, এবার যাব হাসপাতালে। জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। সালে পাবনা শহরের জাতীয় কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। সভাপতির ভাষণে তিনি বলেন, গ্রামে চেষ্টার কোনো লক্ষণ নাই, জলাশয় পূর্বে ছিল, আজ তাহা বুঝিয়া আসিতেছে, কেননা দেশের স্বাভাবিক কাজ বন্ধ। যে গোচরণের মাঠ ছিল, তাহা রক্ষণের কোনো উপায় নাই, যে দেবনাই ছিল, তাহার সংস্করণের কোনো শক্তি নাই। যে সকল পণ্ডিত সমাজের ব্রাহ্মণ ছিলেন, তাহাদের গণ্ডমূর্খ ছেলেরা আদালতে মিথ্যা সাক্ষ্যের ব্যবসা ধরিয়াছে। জঙ্গল বাড়িয়া উঠিতেছে, ম্যালেরিয়া নিদারুণ হইতেছে, দুর্ভিক্ষ ফিরিয়া ফিরিয়া আসিতেছে, অন্ন নাই, স্বাস্থ্য নাই, আনন্দ নাই, ভরসা নাই, পরস্পরের সহযোগিতাও নাই। আঘাত উপস্থিত হইলে মাথা পাতিয়া লয়, মৃত্যু উপস্থিত হইলে নিশ্চেষ্ট হইয়া মরি, অবিচার হইলে দেবের উপর তাহার ভার সমর্থন করিয়া বসিয়া থাকি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখন চৈত্র রজনী আজ বসে আছে একা, পুনো বুঝে
লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি, লিখন মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে ভরা তোমার নামের মতো। মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে ভরা তোমার নামের মতো। ও বলো তোমার অঙ্গুলে ছোঁয়া বাণী মনে দিল আনি আনি, বিরহের কোন ব্যথা ভরা লিপিখানি, মাধবী শাখায় উঠিতেছে দুলে দুলে তোমার পুরানো আখরগুলি, লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি, লিখন শুনলেন শিল্পী শম্পা গাঙ্গুলির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। একটি রাষ্ট্রের সকল অধিকার নাগরিকের মানবিক ও বৈদিক মনুষ্যত্ব বিকাশ ঘটাতে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, তার আদর্শ অনুকরণের কোনো বিকল্প নাই। কবিগুরু, তুমি ছিলে তাই আমরা আছি, তাই আমরা পথ চলছি আজও। কেমন লাগলো আমাদের রেডিও প্রোগ্রাম? যদি ভালো লাগে তাহলে আপনার ভালো লাগা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপে SMS করে জানান কী ধরনের প্রোগ্রাম শুনতে চান। লিখে পাঠান এই ফোন নাম্বারে 7602474854 বা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল মুক্তধারা mukdara89.6fm@gmail.com এ। আমরা চেষ্টা করব আপনার পছন্দের প্রোগ্রাম শোনাতে। দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে।
ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে এখন আকাশ ম্লান হলো ক্লান্ত দিবা চক্ষু বোঝে পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে বাহির ছেড়ে ভিতরেতে আপনি নাহ আসন পেতে বাহির ছেড়ে ভিতরেতে আপনি নাহ আসন পেতে তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে গানের পরশ প্রাণে এলো আপনি তুমি রইলে দূরে দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে। শুনলেন শিল্পী শম্পা গাঙ্গুলির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজ 25শে বৈশাখে আমরা আপনার কাছে তুলে ধরলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য একটি দিক। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনন্তকাল ধরেই কথা বলা যায়। তার গান, নাটক, কবিতা, রাজনৈতিক ভাবনাচিন্তা, দেশপ্রেম, দর্শন এইসব নিয়ে আলোচনার শেষ নেই। তাই একটি পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয়। তাই আগামী দিনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক তুলে ধরব আপনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরব কাল অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে আপনার জন্য রেখে গেলাম শিল্পী অন্নপূর্ণা মিস্ত্রির কণ্ঠে সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত।